আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো এবং বাসার সবাই নিরাপদেই আছো। আমাদের এই দুর্যোগ মহামারীর কারণে আমরা স্কুলে যেতে পারছি না, সেজন্য তো অবশ্যই আমাদের মন খারাপ, কিন্তু সেটা নিয়ে বসে না থেকে আমরা বাসায় একটু পড়াশোনা করব। আমাদেরকে সামনে পিএসসি সিলেবাস অনুযায়ী পড়া এগিয়ে যেতে হবে। আজকে আমাদের পাঠ বাংলা। আজকে আমরা বাংলা একটা গল্প নিয়ে আলোচনা করব। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছোটোবেলা থেকে তো গল্প শুনে আসছি, তাই না? মার কাছ থেকে, দাদির কাছ থেকে, নানির কাছ থেকে গল্প শুনেছি, গল্প এখনও শুনছি, এবং এখন আমরা তো গল্পের বইও পড়তে পারি। ছোটোবেলা থেকে আমরা টিভিতে অনেকগুলো গল্প দেখেছি, অর্থাৎ রূপকথার গল্প। আমার হাতে একটা বই আছে, দেখো বইটার নাম কি? ঠাকুমার ঝুলি। এই গল্পটা, এই ঠাকুমার ঝুলিতে যে গল্পগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এছাড়া আরেকটা গল্পের বই আছে, দেখো ঈশপের গল্প সমগ্র। এখানেও কিন্তু অনেকগুলো গল্প আছে, আমাদের ছোটদের জন্য অনেক গল্প আছে। সেই গল্পগুলো আমাদের রূপকথারই গল্প, এদের সাথে বাস্তবের তেমন কোনো মিলও নেই, কিন্তু এখানে যে নীতি বাক্যগুলো আছে, যে মোরালগুলোর কথা এখানে বলা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়। অর্থাৎ এখানে আমাদের যে নীতি কথাগুলো, সেগুলো আমাদের চরিত্র গঠনে খুবই কার্যকরী। আজকে আমরা এরকমই একটা গল্প নিয়ে আলোচনা করব। দেখি বলো তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ কী হতে পারে? এই গল্প নিয়ে হবে, রূপকথার গল্প। তাহলে আজকে আমাদের পাঠ কী হবে? আজকে আমাদের পাঠ হবে কাঞ্চনমালা ও আর কাকনমালা। তাহলে তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো। আমরা এই গল্পটা তো পড়বই, তার সাথে সাথে আমরা এখানে শব্দার্থ, বিপরীত শব্দ, একতায় প্রকাশ, সমার্থক শব্দগুলো সম্পর্কেও জেনে নিব। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি, কাঞ্চনমালা আর কাকনমালা। তাহলে আজকের পাঠের শিকরফল কি? অর্থাৎ আজকের পাঠ থেকে আমরা কি কি জানতে পারবো? আজকে আমাদের পাঠের শিকরফল হচ্ছে, আজকের পাঠ থেকে আমরা রূপকথার গল্প সম্পর্কে জানতে পারবো, আর রাজকুমার আর রাখালের অকৃত্রিম বন্ধুদের পরিচয় সম্পর্কে জানতে পারবো। এছাড়া বুদ্ধির মাধ্যমে বিপদ থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় সে সম্পর্ক কিন্তু আমরা জানতে পারবো। এছাড়া এ পাঠ থেকে আমরা শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, একতায় প্রকাশ, বিরাম চিহ্ন, যুক্তবর্ণ, প্রশ্নোত্তরীকরণ সহ ব্যাকরণের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানতে, বলতে এবং লিখতেও পারবো। তাহলে আসো আজকে আমরা আমাদের গল্পটা শুরু করি, কাঞ্চনমালা আর কাকনমালা। আচ্ছা, এই গল্পের মধ্যে দুটো চরিত্র, একটা হচ্ছে কি কাঞ্চনমালা আর একটা হচ্ছে কি কাকনমালা। তাহলে কাঞ্চনমালা হচ্ছে কি? কাঞ্চন শব্দের অর্থ হচ্ছে কি? স্বর্ণ, অর্থাৎ তখনকার সময়ে নামগুলো কিন্তু এভাবেই দেহ। তার কাকন হচ্ছে কি? হাতে চুড়ি। তাহলে দুটো নাম, একটা হচ্ছে কাঞ্চনমালা আর একটা হচ্ছে কাকনমালা। তাদের দুজনকে নিয়ে কিন্তু গল্প। এখানে একজন রাজা আছে, তারপর রাজার একজন বন্ধুও আছে রাখাল। তাদেরকে নিয়ে, এই চরিত্রগুলোকে নিয়ে আমরা গল্পটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তাহলে আসো আমরা শুরু করি, কাঞ্চনমালা আর কাকনমালা। অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সে রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্রার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সে সুর শুনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাজ্য, রাজ্যটার কোনো নাম নেই। সে দেশের একটা রাজা, এবং রাজার একটাই হচ্ছে পুত্র, রাজপুত্র। তার সাথে আবার সেই রাজ্যের রাখাল ছেলের খুবই বেড়ে। রাখাল মানে কি? যারা গরু চড়ায় তাদেরকে বলা হয় রাখাল। তো রাখাল ছেলের খুব ভাব। তারা দুজনে মাঠে বসে গল্প করে, এবং একজন আরেকজনের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। আবার রাখালের আরেকটা বড় গুণ, সে খুব ভালো বাঁশি বাজাতে পারে, এবং তার শুনে রাজপুত্রের খুব মন ভরে যায়। এবং সেখান থেকে রাজপুত্র ঠিক করে রাখে, প্রতিজ্ঞা করে রাখে। প্রতিজ্ঞা মানে তোমরা বুঝতে পারছো, অর্থাৎ সে সংকল্প করে রাখে যখন সে বড় হয়ে রাজা হবে তখন সে রাখালকে কী করবে? তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী আলো করে থাকে রানী
কাঞ্চনমালা। তাহলে এর মধ্যে কি হয়েছে, রাজা বড় হয়ে গেছে, রাজপুত্র বড় হয়ে রাজা হয়েছে এবং তার একটা রানীও আছে, তার নাম হচ্ছে কি কাঞ্চনমালা। চারদিকে সুখ, এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনেই পড়ে না, রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধু কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভিতরে ঢুকতে দেয় না। রাজপ্রাসাদের যে রক্ষীরা আছে, দারোয়ানরা আছে, তারা কিন্তু রাখালকে ঢুকতে দেয় না, কারণ সাধারণ মানুষের তো রাজপুরীতে প্রবেশ নিষেধ। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের সামনে দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে, রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানে না। সারাদিন অপেক্ষা থাকার পরে যখন রাজাকে সাথে দেখা করতে পারলো না, তখন রাখালের খুব মনে কষ্ট হলো এবং সে সেখান থেকেই চলে গেল। এবং এই ঘটনাটা রাজপুরীর কেউ জানতেই পারলো না। এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখেন যে তার শরীরে গেঁথে আছে অগণিত সূচ। তাহলে চিন্তা করতে পারছো, এটা তো কল্পনাই করা যায় না যে রাজার শরীরে সমস্ত জায়গায় অগণিত সূচ। অগণিত মানে কি, যেটা গণনা করা যাবে না, এত সূচ। রাজা কথা বলতে পারে না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ চুচুড়ে কান্নাকাটি রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞাভঙ্গে সেই অপরাধে আজকে তার এই দশা। তাহলে রাজা বুঝতে পারে সে যে ছোটোবেলায় প্রতিজ্ঞা করেছে রাখালকে তার মন্ত্রী বানাবে, সেই প্রতিজ্ঞাটা ভুলে যাওয়ার কারণে তার এই দশা। রানী কাঞ্চনমালার চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন। তাহলে রাজা যেহেতু অসুস্থ, তাহলে রানী কাঞ্চনমালাকে কী করতে হচ্ছে, কোনো রকমের রাজ্যটা চালাতে হচ্ছে। কাঞ্চনমালা একদিন নদীর কাছে স্নান করতে যান। কোথা থেকে জানে একটা মেয়ে এলো, এসে তাকে বলল রানী যদি দাসীর দরকার হয় তবে সে দাসী হবে। তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজনকে দরকার ছিল রানী কাঞ্চনমালার। তাহলে রাজার শরীরে যে অনেক অগণিত সূচ, সেই সূচগুলো খোলার জন্য দরকার আছে কার, একজন দাসীর দরকার আছে। মেয়েটাকে তাই কাজের জন্য নিয়ে নেন রানী। নদীর ঘাটে গেছেন রানী, সঙ্গে কি আর থাকে টাকা করি, তখন হাতের সোনার কাকন দিয়ে রানীকে কিনতে হয় ওই দাসী, তাই তার নাম হলো কাকনমালা। তাহলে মেয়েটার নাম কেন কাকনমালা হয়েছে, কারণ রানী যেহেতু স্নান করতে গেছে নদীতে, সেখানে তো আর টাকা পয়সা নিয়ে যায়নি, তখন সে মেয়েটাকে কিনে নিল আরেকজনের কাছ থেকে কি দিয়ে, কাকন দিয়ে, সে কারণে ওই মেয়েটার নাম হয়ে গেল কি কাকনমালা। গায়ের গয়নাগুলি কাকনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যায় রানী। চোখের পলকে কাকনমালা রানীর সব গয়না শাড়ি পরে নেই। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছে দাসী। তাহলে রানীর যে কাপড় চোপড়গুলো ছিল, গয়নাগাড়ি ছিল, সবগুলো কাকনমালা কি করেছে, পরে নিয়েছে। তখন তাকে দেখাচ্ছে কিসের মতো, রানীর মতো, আর রানীকে দেখাচ্ছে কিসের মতো, দাসীর মতো। নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা। তাহলে কাকনমালার এমনই দাপট যে কাঞ্চনমালা ভয়ে কাঁপতে থাকে। রাজপুরী সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না। সুচবিতা রাজা জানতেই পারেন না তার রাজ্যে আরেক কি ঘোর ঝামেলা এসে গেছে। দুকিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন, চোখের জল ফেলেন। তখন তো কাঞ্চনমালা হয়ে গেছে তো দাসী, তাহলে দাসীটিকে কী করতে হবে, ঘরের সব কাজ করতে হচ্ছে, এবং সে তো কাউকে বলতেও পারছে না, এবং বললে কেউ বিশ্বাসও করবে না, সে কারণে সে নীরবে চোখের জল ফেলে। হাতে কাঞ্চনমালার একটু ফুরসত থাকে না। ফুরসত মানে হচ্ছে কি, একটু সময়ও থাকে না। কীভাবে সুসরাজার যত্ন করবে, কীভাবে তার পাশে দুদণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না। রাজার কষ্টের সীমা থাকে না। সুচপিতার শরীর ব্যথায় টনটন করে, চিনচিন করে জ্বলতে থাকে। গায়ে মাঝে এসে বসে ঝাঁকে কে তাকে বাতাস করে, কে তাকে দেখে। তাহলে দেখার জন্য যত্ন করার কেউ নেই, কারণ এখন তো কাঞ্চনমালা থেকে ঘরের কাজগুলো সব করতে হচ্ছে। রাজাকে তো আর আগের মতো সময় দিতে পারছে না, রাজা ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। তাহলে কাঞ্চনমালাকে কোথায় পাঠালো, নকল রানী কাঞ্চনমালাকে কোথায় পাঠালো, নদীর ঘাটে, কি জন্য, এক গাদা কাপড় ধোয়ার জন্য। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোন এক পা থামেন, চোখের জলে তার বুক বেশি যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র, কে জানি বলেই যাচ্ছে, পায়ে 1000 সূচ তবে খাই তরমুজ, সূচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার, পায়ে যদি লাগ তবেই দেই রাজ্য পার। তাহলে দেখো এখানে একটা অদ্ভুত মন্ত্র শোনা যাচ্ছে যে পায়ে 1000 সূচ তবে খায় তরমুজ। 1000 সূচ পেলে সে কী করবে, ওই সূচগুলো বিক্রি করে সে খাবে তরমুজ। সূচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার। 5000 সূচ পেলে কী করবে, সে
কোথায় যাবে? হাটবাজারে যাবে। যদি পাই লাখ তবে দিই রাজ্যপাট। তাহলে লাখ যদি পাই তাহলে মনে হচ্ছে রাজ্যপাটই দিয়ে দেওয়া যাবে। মাতার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে, বলেন লাখ লাখ সুদ চাও তো আমি দিতে পারি। একথা শুনে সে মানুষ ঝটপট তার সুতোর পুটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। যেতে যেতে পথে কাঞ্চনমালার চোখের জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা বলে। অচেনা মানুষ শুনে মুখ থমথমে হয়ে যেতে থাকে তার। রাজপুরীতে গিয়ে সে ওই অচিন মানুষ সুচ নেবার কথাটা বলে না, বলতে থাকে অন্য কথা। তাহলে সে সুচ নেবার কথা কিন্তু বলে না, কি বলতে থাকে? সে অন্য কথা বলতে থাকে, কারণ সে তো কাঞ্চনমালার সাথে এসেছে সুচ নেওয়ার জন্য, কিন্তু এখানে সে অন্য কথা বলছে। বলে আজকের দিন বড় শুভ দিন, আজ হচ্ছে পিঠকুরুলির ব্রত, আজকের দিনে রানীদের পিঠে বিলোতে হয় এমনই নিয়ম। তাহলে এখানে আরেকটা বাংলা সংস্কৃতির একটা রূপ এখন দেখতে পাচ্ছি, কি পিঠকুরুলির ব্রত। ওই দিন কী করবে? ওই যে পিঠা উৎসব হতে পারে, সেদিন পৌষ পার্বণ হতে পারে, অর্থাৎ পিঠকুরুলির দিনে অনেক পিঠা বানাতে হবে, অনেক রকম পিঠা, এবং সবাইকে সেই পিঠা বানিয়ে সবাইকে খাওয়াতে হয়, এটাই হচ্ছে নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়, সেই কাঞ্চনমালাকে পিঠা বানাতে ফরমাস দেয়। নকল রানী কোথায় যায়? পিঠা বানাতে, কিন্তু সে পিঠা বানাতে যায় না, সে কাঞ্চনমালাকে বলে পিঠা বানানোর জন্য। নকল রানী বানায়, সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাস দেয়, অর্থাৎ সে নিজেও বানাবে, আবার কাঞ্চনমালাকেও বানাতে বলছে। নকল রানী বানায় পিঠা, সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না এমনই বিশ্বাস। কেন বলো তো? কারণ সে তো একটা দাসী, সে একটা সাধারণ ঘরের মেয়ে ছিল, গরিব ঘরের, সে তো কখনো পিঠাও বানায়নি, তাহলে সে পিঠা বানাতে জানবে কোত্থেকে? আর যেটা বানিয়েছে সেটা খুবই বিস্বাদ, মানে খাওয়া যাচ্ছে না এমনই। দুকিনি কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীরমুরলি পিঠা। তাহলে কাঞ্চনমালা কী কী বানালো? চন্দ্রপুলি বানালো, মোহনবাসী বানালো, ক্ষীরমুরলি পিঠা বানালো। মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায় এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা দিতে যায়, কোথায় নকশা কোথায় কি, এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা লেপা, দেখতে যে কি অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার 7 কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। তাহলে যখন কাকনমালাকে, নকল রানী কাকনমালাকে যখন পিঠা বানাতে দেয়, তখন সে কিন্তু এমনই পিঠা বানায় যে সেগুলো মুখেই নেওয়া যাচ্ছে না। আর যখন আলপনা দিতে যায়, তখন সে আলপনা তো দিতেই জানে না, এখানে এক খাবলা রং, ওখানে এক খাবলা রং, এমন বৃষ্টি করে সে আঁকলো। আর আসল রানী কীভাবে চিনতে পারলো? আসল রানী কী করলো? আসল রানী তো অনেক ভালো ভালো পিঠা বানালো, চন্দ্রপুলি পিঠা, মোহনবাসী, ক্ষীরমুরলি পিঠা বানালো, এবং সবাইকে খুবই আনন্দিত, কারণ এত ভালো পিঠা তারা খাচ্ছে। এবং সে তাকে যখন আলপনা দিতে বললো, সে তখন কী কী আলপনা দিল দেখে বলো তো? পদ্মলতা, তো পদ্মফুলের সাথে পদ্মফুলের লতাটাও আঁকলো, তার সাথে সোনার 7 কলস আঁকলো, ধানের ছড়া আঁকলো, ময়ূর আঁকলো, পুতুল আঁকলো, এবং মানুষ বুঝতে পারলো যে কে আসল রানী আর কে নকল রানী। তখনই সেই অচেনা মানুষটা কাকনমালাকে ডাক দেয়, বলে হাতের কাকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বলো। কাকনমালার সে কি রাগ, সে গুজরের জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গদ্দান নিতে। গদ্দান মানে কি? অর্থাৎ ঘাট থেকে, গলা থেকে একদম ঘাট পর্যন্ত যে অংশটা, তাকে বলা হয় গদ্দান, এবং জল্লাদকে বলা হয় তাদেরকে গদ্দান নিতে, অর্থাৎ তাকে কেটে ফেলতে বলে। জল্লাদ ওদের ধরতে আসার আগে অচেনা মানুষ তার সূচের পুটলিতে হুকুম দেয়, এক গোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগে অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে, সুতন সুতন সরুলি কোন দেশে ঘর, সুচ রাজা সুচ গিয়ে আপনি পর। তখন কি বলছে? সুতন সুতন সরুলি কোন দেশে ঘর, সুচ রাজা সুচ গিয়ে আপনি পর। অর্থাৎ সুতাগুলোকে বলছে যে সুচ রাজার যে অসংখ্য সুচ, সেই সুতাগুলো গিয়ে কী করবে? সুচ রাজার সুতাগুলো দিয়ে সুচ রাজার ওখানে সুতাতে বিঁধে যাবে। সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ে লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র করে অচিন মানুষ সব সুচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। অর্থাৎ সুরগুলো এসে কোথায় আসে? নকল রানীর চোখে মুখে। জ্বালা যন্ত্রণায় ছটফট করে নকল রানী শেষে মারা যায়। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন, সামনে কে যেন দাঁড়িয়ে। কে? সে রাকাল বন্ধু। রাজা 2 হাতে জড়িয়ে ধরেন তাকে। রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে, কথা দিয়ে কথা রাখেননি। রাজা বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এর হলো রাজ্য আমার, আর তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি আর তখন কি আর তখন না থেকে পারে?
রাজা তার বন্ধুকে নতুন সোনার বাসে ভরিয়ে দেন। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিন কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান পুরোনো দিনের মতো। রাখাল বন্ধু তাহাক্ষণ বাঁশি বাজায় আর রাজা সে সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে। তাহলে দেখো, দুঃখের দিন শেষ হলো, তাদের সুখের দিন আসলো। কারণ রাজা তো ছোটোবেলায় প্রতিজ্ঞা করেছিল বন্ধুকে কী করবে, মন্ত্রী বানাবে। সে তার প্রতিজ্ঞা রাখতে পারেনি বলে আজকে সে এত কষ্ট পেল, এবং পরবর্তীতে যখন তার প্রতিজ্ঞা রক্ষা করলো সে আবার সুখের দিনে ফিরে আসলো, তাই না? তাহলে এই গল্পটা খুবই মজার, অর্থাৎ এই গল্পটা পড়তে আমাদের খুবই ভালো লাগে। এবং এই গল্পটা থেকে একটা শিক্ষণীয় দিক হচ্ছে কি জানো, যে আমরা যখন কারো কাছে প্রতিজ্ঞা করি তখন সেটা কিন্তু আমাদের রাখতে হয়। আমরা এমন কারো কাছে এমন কোনো প্রতিজ্ঞা করবো না কারো কাছে যেটাতে আমরা বাস্তবে সফল হতে পারবো। অর্থাৎ এমন প্রতিজ্ঞা করা উচিত যেটা আমরা পরবর্তীতে রাখতে পারবো। যেটা রাখতে পারবো না সেরকম প্রতিজ্ঞা আমাদের কখনো করা উচিত নয়, তাই না? তাহলে আসো আমরা এই গল্পের শব্দার্থগুলো একটু জেনে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শব্দার্থগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খাতায় ঝট করে এগুলো লিখে নাও। শব্দার্থতে আমরা কি দেখতে পাচ্ছি, অনুশীলনে যে শব্দার্থগুলো আছে সেগুলো দেখো। আষ্টেপৃষ্ঠে, আষ্টেপৃষ্ঠে শব্দের অর্থ হচ্ছে কি সর্বাঙ্গে বা সারা শরীরে। গর্দান, গর্দান শব্দের অর্থ হচ্ছে কি ঘাড় বা গলা। গর্জটা, গর্জটা হচ্ছে কি হুঙ্কার দিয়ে ওঠা। স্বাদ, স্বাদ হচ্ছে কি খেতে ভালো লাগে এমন। তাহলে বিস্বাদ মানে কি খেতে ভালো লাগে না এমন। পুটলি, পুটলি শব্দের অর্থ হচ্ছে কি বোচকা। ফরমাস, ফরমাস শব্দের অর্থ হচ্ছে হুকুম। তারপর আছে ফুরসর, ফুরসর শব্দের অর্থ হচ্ছে কি অবসর। কাকন, কাকন শব্দের অর্থ হচ্ছে কি হাতে পড়ার গহনা। রক্ষী, রক্ষী শব্দের অর্থ হচ্ছে কি প্রহরী। পরস্পর, পরস্পর শব্দের অর্থ হচ্ছে কি একের সাথে অন্যের। এছাড়া এখানে আরো অনেকগুলো শব্দার্থ আছে তোমাদের বইয়ে, সেগুলো তোমরা কি করবে, সবগুলো নিয়ে একদম খাতায় নোট করে ফেলবে। তাহলে যেই প্যাসেজ থেকে, যে অনুচ্ছেদটা থেকে আমাদের প্রশ্ন আসবে না, আমাদের তখন শব্দার্থগুলো পেতে আর কষ্টই হবে না। ঠিক আছে, এখন আসলে আমরা প্রতিশব্দগুলো একটু জেনে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমার্থক শব্দগুলো নিয়ে আলোচনা করব। সমার্থক শব্দ মানে হচ্ছে কি, অর্থাৎ যে শব্দার্থগুলো পড়েছিলাম সেই শব্দার্থগুলো যে আরেকটা ভিন্ন অর্থ আছে সেটাই হচ্ছে সমার্থক শব্দ। অর্থাৎ কোনো শব্দের যে অনেকগুলো অর্থ থাকতে পারে সেগুলোই হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ। তাহলে তোমরা ঝটপট কিন্তু কথায় লিখে নাও। রাজা, রাজা শব্দের কী হতে পারে, রাজা, সম্রাট, নৃপতি। বন্ধ, বন্ধ শব্দের অর্থ হচ্ছে কি ছুটি, স্থগিত। অর্থাৎ তোমাদের স্কুল যে বন্ধ সেটা হচ্ছে কি ছুটি, আরটা হতে পারে কি স্থগিত। বন্ধু, বন্ধু মানে হচ্ছে কি প্রিয়জন, মিত্রজন। মায়া, মায়া হচ্ছে কি মমতা, দয়া। পুত্র, পুত্র সমার্থক শব্দ কি তনয়, দুলাল। রানী, সম্রাজ্ঞী, বাদশার স্ত্রী। ফরমাস, ফরমাস শব্দের অর্থ হচ্ছে কি হুকুম, আদেশ। হাতি সমার্থক শব্দ হচ্ছে কি হস্তি, গজ। তাহলে আসো আমরা এখন বিপরীত শব্দগুলো একটু দেখে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঝটপট বিপরীত শব্দগুলো খাতায় লিখে ফেলো। সুখ, সুখের বিপরীত শব্দ কি হবে, সুখের বিপরীত শব্দ হবে দুঃখ। নির্দয়, নির্দয়ের বিপরীত শব্দ হচ্ছে দয়ালু। মায়া, মায়ার বিপরীত শব্দ কঠোরতা। কান্নার বিপরীত শব্দ হাসি। চেনা, অচেনা। স্বাদ, বিপরীত শব্দ হচ্ছে কি বিস্বাদ। আলো, আলোর বিপরীত শব্দ কি অন্ধকার। কষ্ট, কষ্টের বিপরীত শব্দ হচ্ছে কি শান্তি। আসল, আসল বললে কি বলবো আমরা বিপরীত শব্দ নকল, আর নকল বললে বলবো কি আসল। রানী, রানীর বিপরীত শব্দ হচ্ছে কি, রানীর বিপরীত শব্দ রাজা। রাজপুত্র, বিপরীত শব্দ হচ্ছে কি রাজকন্যা। দম্ভ, দম্ভর বিপরীত শব্দ হচ্ছে কি সরল। সন্ধ্যার বিপরীত শব্দ হচ্ছে কি সকাল। খুশির বিপরীত শব্দ হচ্ছে কি বেদনা। তাহলে আমরা বিপরীত শব্দগুলো জেনে নিয়েছি। এখন আমরা যুক্ত বর্ণগুলো নিয়ে একটু আলোচনা করব। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা যুক্ত বর্ণগুলো এখন আমরা যুক্ত বর্ণ বিভাজন নিয়ে আলোচনা করব। তোমরা যুক্ত বর্ণ বিভাজনগুলো খাতায় লিখবে এবং সেই সাথে শব্দ লিখবে এবং পাশে বাক্যটাও লিখে ফেলবে। আসো তাহলে আমরা যুক্ত বর্ণ বিভাজনটা শুরু করি। যুক্ত বর্ণ বিভাজনে দেখো, যুক্ত বর্ণ বিভাজন করো, তার থেকে শব্দ তৈরি করো এবং শব্দ থেকে বাক্য তৈরি করো। আমি এখানে বাক্যটা কিন্তু লিখি নাই, তোমরা তোমাদের মতো করেই বাক্য তৈরি করে নেবে। যেমন এখানে আছে চয়ে ছ, তাহলে কি লিখবো আমরা, চ যোগ ছ। তাহলে শব্দ কি হতে পারে, ইচ্ছা। বলবে জয়ে ব, বলবে জ যোগ ব।
শব্দ হচ্ছে কি জ্বালা, তাহলে জ্বালা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবে। জ্বালা বা জ্বলছে এবার দিয়েও একটা শব্দ তৈরি করে সেটা দিয়ে তোমরা বাক্য গঠন করবে। বর্গীয় জ বর্গীয় জ যোগ ইয় সমান কি আছে জ্ঞানী, বিজ্ঞান, জ্ঞান এগুলো লিখতে পারবে। ক্ষীয় ক যোগ মূর্ধন্য, তাহলে ক যোগ মূর্ধন্যতে কি হবে শিক্ষক হতে পারে, দক্ষ হতে পারে। দয়ে ধ, তাহলে দ যোগ ধ শব্দ কি হচ্ছে যুদ্ধ। দয়ে ভ, দয়ে ভ দিয়ে কি হতে পারে উদ্ভিদ হতে পারে, উদ্ভব হতে পারে। তয়ে রফলা, ত যোগ রফলা, তো তাহলে ত যোগ রফলা দিয়ে শব্দ কি হবে তয়ে রফলা দিয়ে শব্দ হবে ছাত্রী। মূর্ধন্য সহযোগ ট শব্দ হচ্ছে কি আষ্টে পৃষ্ঠে, এটা তোমাদের বইয়ে আছে। দন্ত্য সহায়ক প, দন্ত্য সহযোগ প শব্দ হচ্ছে কি পরস্পর। লয়ে ল, তাহলে ল যোগ ল শব্দ হবে কি জল্লাদ। দন্ত্য নয়ে ত রফলা, দন্ত্য ন যোগ ত যোগ রফলা, রফলা চিহ্নটা কিন্তু এভাবে দেখাতে হবে, শব্দ হচ্ছে কি মন্ত্রী। তারপর দন্ত্য নয়ে দ রফলা, দন্ত্য ন যোগ দ যোগ রফলা শব্দ হচ্ছে কি চন্দ্র, চন্দ্রপুলি। তাহলে চন্দ্রপুলি পিঠা কে বানিয়েছে কাঞ্চনমালা, কাঞ্চনমালা চন্দ্রপুলি পিঠা সহ অন্যান্য পিঠা বানিয়ে সবাইকে খাওয়ালো। অর্থাৎ তোমরা তোমাদের মতো করে একটা বাক্য তৈরি করে নিবে। তারপর হচ্ছে কি ইয় চ, ইয় যোগ চ, তাহলে শব্দ হচ্ছে কি কাঞ্চন। এখানে কিন্তু একটা হস্টিনে দিতে হবে, এই যে এখানে একটা হস্টিনে দিতে হবে। তাহলে এখানে আমরা কি করছি যুক্তবর্ণটা জেনে নিয়েছি। আমরা কি করব এই বই থেকে বিরাম চিহ্ন আর প্রশ্ন তৈরিকরণটা একটা দেখিনি। তাহলে বিরাম চিহ্ন আছে, ধরো তারপর একদিন রাজপুত্র রাজা হলো, লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরে আলো করে তাকে রানী কাঞ্চনমালা, মনে করো এই প্যাসেজটা দিয়েছে। সেখান থেকে আমরা কি করব বিরাম চিহ্নগুলো যথাস্থানে বসিয়ে অনুচ্ছেদটা পুনরায় তৈরি করে দেবো। এরকম করে সেজন্য আমরা কি করব এই অনুচ্ছেদগুলো পড়ার সময় খুব ভালো করে পড়বো, যাতে কোনো জায়গায় কমা দাঁড়িয়ে অর্থাৎ যদি চিহ্ন ছেদ চিহ্নগুলো কোনো জায়গায় যাতে বিরাম চিহ্নগুলো কোনো জায়গায় যেন ভুল না হয় সেভাবেই কিন্তু আমরা দেখে নিব। আচ্ছা, এই প্যাসেজটা থেকে আবার আমাদের কি আসতে পারে প্রশ্ন তৈরিকরণ আসতে পারে না। তোমাদের সাথে একবার আমি প্রশ্ন তৈরিকরণ নিয়ে আলোচনা করেছিলাম, কে কি কোথায় কখন কিভাবে কেন এগুলো দিয়ে প্রশ্ন তৈরিকরণ হতে পারে। তাহলে যদি আমাদের এখানে একটা প্যাসেজ যদি আমরা দেখি যে কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান, কোথা থেকে যেন একটা মেয়ে এলো, এসে তাকে বললো রানীর যদি দাসী দরকার হয় তো সে দাসী হবে। রাজার সুচ থেকে সুচ করার জন্য একজনের দরকার ছিল, রানী কাঞ্চনমালার মেয়েটাকে সে কাজের জন্য নিয়ে নেন রানী। নদীর ঘাটে গেছে রানীর সঙ্গে কি আর তাকে টাকা করি, তখন হাতে সোনার কাকন দিয়ে রানীকে কিনতে হলো ওই দাসী, তাই তার নাম হলো কাকনমালা। তাহলে এখান থেকে দেখো আমরা কি কি প্রশ্ন তৈরি করতে পারি। তাহলে কে নদীর ঘাটে স্নান করতে যায়, তাহলে ব্যক্তি হলে কি হবে কে। তাহলে কেন একজন দাসীর কাঞ্চনমালার কেন একজন দাসীর প্রয়োজন ছিল, তাহলে কেন দিয়ে ওখানে একটা প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কারণ এখানে একটা কারণ আছে সে কারণে। তারপরে ঘটে নিয়ে গেছেন নদীর ঘাটে গেছেন রানীর সঙ্গে কি তাকে আর টাকা করি, রানীর সাথে কি ছিল না, রানীর সাথে কি ছিল না, তাহলে কি ছিল না কি দিয়ে আমরা একটা প্রশ্ন পাচ্ছি, কি ছিল না টাকা করে, তাহলে কোনো বস্তু হলে সেটা হবে কি দিয়ে। তারপর আসতে পারে কখন, যেহেতু এখানে কোনো স্থানের নাম নেই, কখন সময় থাকলে সেটা হতো কখন, যেহেতু এখানে কোনো সময় নেই তাহলে আমরা সময় কখন দিয়ে এখানে কোনো প্রশ্ন তৈরি করতে পারছি না। তাহলে কাকনমালা কোথায় স্নান করতে গেছে, তাহলে কোথায় হবে নদীর ঘাটে, তাহলে যেহেতু কোথায় কোনো একটা স্থানের নাম আছে তাহলে হবে কি কোথায় থেকে। তাহলে এই যে এখানে যে তোমাদেরকে যে অনুচ্ছেদটা দেওয়া হবে সেখান থেকে তোমরা দেখে 5টা প্রশ্ন তৈরি করে নেবে, এটাতে কোনো সমস্যা নেই। শুধু ব্যক্তি হলেই হবে কি কে, বস্তু হলে কি দিয়ে হবে, তারপর কোনো স্থানের নাম থাকলে হবে কোথায়, সময় থাকলে কখন, এরকমভাবেই। আর যদি কোনো কারণ থাকে তাহলে তোমরা বলতে পারো কেন বা কীভাবে, এভাবেই তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে, এটাতে কোনো সমস্যাই আর হবে না। আচ্ছা, এখন আমরা একটু এখানে প্রশ্ন তো যেগুলো আছে সেগুলো ছোট ছোট প্রশ্ন, এগুলো তোমরা পারবে। যেমন রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনতো,
তারপর রাজপুত রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন, এ ধরনের প্রশ্ন। এখন এখান থেকে যদি তোমাদেরকে বলা হয় কেন ভুলে গেল, এই সম্পর্কে দুটো বাক্য বলো, তাহলে কেন ভুলে গেল, তাহলে তোমরা নিজেরাই বলো রাজপুত কেন ভুলে গেল। কারণ রাজপুত যখন বড় হয়ে যায় তখন সে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে, তখন সে তার রাখাল বন্ধুর কথা আর মনে রাখে না। যেহেতু যখন মানুষ কোনো একটা পদে আসীন হয় তখন সে স্বভাবত তার যে নিচ প্রকৃতির নিচের স্তরে যারা আছে তাদের কথা সহজেই ভুলে যায়। তাহলে এভাবে তোমরা দুটো প্রশ্নের উত্তর, দুটো বাক্য দিয়ে প্রশ্ন তৈরি করো, এরকম কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। আর গল্পটা খুব ভালো করে পড়লে তোমরা নিজেরাই এখান থেকে প্রশ্ন তৈরি করতে পারবে। যা এখানে দিয়েছে গল্পটা তোমার কেমন লেগেছে বর্ণনা দাও, তাহলে কেমন লেগেছে, তাহলে কেন লেগেছে, ওই সম্পর্কে তোমরা 5টা বাক্য নিজেরাই তৈরি করতে পারবে। রাজা কীভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন, তাহলে রাজা কীভাবে প্রতিজ্ঞা পালন করলেন সেই সম্পর্কে 5টি বাক্য বলো। তাহলে কীভাবে বলবো, রাজা তো অনেক কষ্ট পেল, যেহেতু তার শরীরে অগণিত সুযোগ যন্ত্রণায় সে ছটফট করেছে এবং এই জন্য কাঞ্চনমালা অনেক কষ্ট পেয়েছে তার প্রতিজ্ঞা ভঙ্গের কারণে। আর যখন সে রাখাল বন্ধু ফিরে আসলো, সে তাকে এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করলো এবং তার শরীর থেকে সমস্ত সুই খুলে নিল এবং নকল রানীকেও শাস্তি দিল। তখন রাজ্যে আবার শান্তি ফিরে আসলো, রাজা সুস্থ হয়ে আবার সিংহাসনে বসলো এবং রাখালকে কী করলো, রাখালকে তার মন্ত্রী বানালো এবং রাখাল মনের সুখে রাজার সাথে সারাদিন গল্প করে কাজ করে সন্ধ্যার সময় বাঁশি শুনিয়ে গল্প করে তারা দিন অতিবাহিত করতে লাগলো। এভাবেই রাজা তার প্রতিজ্ঞা পালন করেছিল, অর্থাৎ তাকে মন্ত্রী করে তার প্রতিজ্ঞা পালন করলো। এরকম তোমাদের কিছু প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো তোমরা নিজেরাই তৈরি করে নিবে। শুধু তোমরা এর জন্য কী করতে হবে, প্রশ্ন অনুশীলন করতে হবে, অর্থাৎ মূল পাঠটা পড়ে সেখান থেকে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই তৈরি করার চেষ্টা করবে। তোমাদের তো আনসিন প্যাসেজ মানে আনসিন প্রশ্নগুলো আসবে, যে এটা হয়তো তোমাদের নিজে থেকে তৈরি করতে হবে। তুমি যদি কারো কাছে প্রতিজ্ঞা করো কোনো কিছুর জন্য, সেক্ষেত্রে তুমি কী করবে, তখন সেটা বলতে পারো যে তুমি যাতে প্রতিজ্ঞা রাখা হয় সেরকম প্রতিজ্ঞাই করতে হবে এবং সবসময় যে ওয়াদাটা আমরা করেছি সেটা, কারণ ওয়াদা ভঙ্গ করাটাও কিন্তু সৃষ্টিকর্তা কখনো সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন না। তাহলে আমরা ওভাবে করে প্রশ্নগুলোর উত্তর তৈরি করব। এখন আসলে আমরা একটু মূল্যায়নে চলে যাই, আমরা একটু মূল্যায়নটা একটু দেখে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল্যায়নে চলে এসেছি। তোমরা মূল্যায়নটা দেখে তোমরা মূল্যায়ন উত্তর দিতে পারো কিনা। যেমন এখানে আজকে আষ্টে পৃষ্ঠে শব্দের অর্থ কী দেখে বলো তো। আষ্টে পৃষ্ঠে শব্দের অর্থ হচ্ছে কি, সর্বাঙ্গে বা পুরো শরীর। খেতে ভালো লাগে এমন, এক কথায় প্রকাশ কি হবে, খেতে ভালো লাগে এমন, সেটার উত্তর কি হবে স্বাদ, তাই না। তারপর আছে হাতি এর সমার্থক শব্দ কি, হাতি এর সমার্থক শব্দ কি হতে পারে দেখি বলো তো, গজ আর হস্তি। তারপর আছে দন্ত নয়ে ত রফলা, তাহলে কি হবে, দন্ত ন যোগ ত যোগ রফলা, তাহলে শব্দ কি হবে মন্ত্রী, তাই না। তাহলে আমরা পেরে গেছি, এখন আমরা বাড়ির কাজটা ঝটপট লিখে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বাড়ির কাজে চলে এসেছি। তোমরা বাড়ির কাজটা ঝটপট লিখে নাও, আমি এটা বোর্ডে লিখে দিয়েছি। আমরা এই চ্যাপ্টারের উপর, অর্থাৎ কাঞ্চনমালা আর কাকনমালা চ্যাপ্টারের যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থ অনুশীলনীগুলো তো অবশ্যই শিখবো। তাছাড়া বইয়ের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ আমরা লিখে নিব, তার সাথে সাথে ওই শব্দগুলোর বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ যেগুলো আছে সেগুলো সাথে সাথে আমরা পরের পৃষ্ঠায় লিখে রাখবো। এছাড়া এই চ্যাপ্টার থেকে যে এক কথায় প্রকাশগুলো হতে পারে, অর্থাৎ বড় শব্দার্থগুলো কিন্তু এক কথায় প্রকাশ হিসেবে আসে, সে এক কথায় প্রকাশগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে। যখন আমাদের লাইভ ক্লাস হবে তখনই আমরা হয়তো তোমাদের বাড়ির কাজটা তোমাদের কাছ থেকে চেয়ে নিতে পারি, অথবা যখন স্কুল করবে তখনই ক্লাসে আমরা বাড়ির কাজটা তোমাদের কাছ থেকে দেখে নিব। তাহলে তোমরা অবশ্যই বাসায় কিন্তু লেখাপড়া করবে আর সময় নষ্ট করো না। আর এই পর্যন্ত যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে সেগুলো হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক ত্রৈমাসিক পরীক্ষা সিলেবাস। সামনে থেকে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাসগুলো নিয়ে শুরু করব সামনে থেকে, এবং সেভাবেই তোমরা সামনে এগিয়ে যাবে। আর সামনের ক্লাস দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।